নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ভারতবর্ষ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে একটি কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল এবং বঙ্গবন্ধুর বাড়ি কেন ভাঙা হয়েছে সে বিষয়ে সরাসরি প্রশ্ন তুলে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক একটি লম্বা স্টেটমেন্ট কিন্তু জারি করেছিল কালকে। আর এবার সেই স্টেটমেন্টের বিরোধিতা করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর পাল্টা এক প্রতিক্রিয়া দিল এবং উল্লেখযোগ্যভাবে বঙ্গবন্ধুকে তারা বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, কার্যত এই ইন্টারনাল ইস্যু বলে আখ্যায়িত করলেন। উঠে গেল অনেক প্রশ্ন। তবে তার আগে পররাষ্ট্র দপ্তর কালকে বাংলাদেশের পক্ষ থেকে কি জানিয়েছে আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তারা পরিষ্কারভাবে বলেছে, এই যে ভারতবর্ষের এই মন্তব্য তা অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিক্রিয়া দিয়েছে তা আমরা দেখেও অবাক হচ্ছি। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে দেখেছি, কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য কখনো দেয়নি। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয়ে প্রত্যাশা করে। অর্থাৎ স্টেটমেন্টে পরিষ্কার বলা হয়েছে, যেভাবে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, তা বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, আভ্যন্তরীণ ইস্যু। ভারতবর্ষ যেন মাথা না গলায়। এবার আভ্যন্তরীণ ইস্যু কি এবং ইন্টারন্যাশনাল ইস্যু কি, আমার মনে হয় বাংলাদেশের এই ইউনিট সরকার জানে না এবং তাদের বিদেশ দপ্তরের ক্যালিবারই নেই সেটাকে জাজ করার। আভ্যন্তরীণ ইস্যু সেটাই যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংগঠিত হয়। আপনারা যদি ভারতের পলিটিক্সটা অন্তত শেষ ৩ মাসে দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ বাংলাদেশ ইস্যুতে যতবার মুখ খুলেছে ততবার ইস্যুটি কিন্তু আন্তর্জাতিক ইস্যু নিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে আলোকপাত করার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ দেবে সে বিষয়ে কি ভারত সরকার মন্তব্য করেছে? মানে ভারত সরকার কি কখনো বলেছে এই হাসনাত, সারজিৎ কিংবা নাহিদ ইসলামদের মতো ছাত্র নেতারা কেন রাতারাতি ভারতের বিরোধিতা করছে এবং ভারতের বিরোধিতা করা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারে কেন এদেরকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে? ভারতবর্ষ কিন্তু বলেনি। অর্থাৎ উপদেষ্টা নিয়োগ হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইস্যু। ভারত সরকার কি কখনো প্রশ্ন তুলেছে কেন বাংলাদেশ সরকার এসে ট্যাক্স লাগু করে দিলেন? অর্থাৎ অতিরিক্ত ট্যাক্সের বোঝা কেন জনগণের উপর চাপানো হলো সেই প্রশ্ন কি ভারত সরকার তুলেছে? তোলেনি। ভারত সরকার কি বলেছে ব্যাংকগুলো কেন রাতারাতি দেউলিয়া হয়ে গেল? কেন বিদেশি অর্থের যে সঞ্চয় যা শেখ হাসিনা করে গিয়ে বাংলাদেশকে এক ঐতিহাসিকভাবে অর্থনৈতিক কাঠামোগতভাবে মানে দৃঢ় করে তুলেছিলেন, সেই বৈদেশিক মুদ্রার সঞ্চয় কেন কমে গেল সেই প্রশ্ন কি ভারত সরকার তুলেছে? অর্থাৎ এইগুলো কিন্তু ইন্টারনাল ইস্যু। দিনের পর দিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়া এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যদি স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ খুলতে পারেন, কথা বলতে পারেন, তাহলে সেটা কখনোই আর ইন্টারনাল ইস্যু থাকে না। অর্থাৎ বাংলাদেশ সরকারের এই বিদেশ মন্ত্রক আসলে ইন্টারনাল ইস্যু কোনটা আর এক্সটার্নাল ইস্যু কোনটা তা কিন্তু তারা বোঝেই না। যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন ছিল কোটাকে নিয়ে আন্দোলন। সেই কোটা আন্দোলন পরবর্তীকালে দেখা যায় হাসিনা বিরোধী আন্দোলন হয়ে যায়। বাইরে এক্ষেত্রে একটু কথা বলে দেওয়া দরকার, কালকে হাসিনার বিরুদ্ধে এই কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলন যে অনেক বড় ষড়যন্ত্র ছিল তা কিন্তু কালকে রিভিল হয়ে গেছে ইলন মাস্কের একাধিক রিপোর্টে। এবং কালকে বাংলাদেশের এই ঘটনা নিয়ে স্বয়ং আমেরিকার এক অফিসিয়ালও কিন্তু মুখ খুলেছে। আমি সবিস্তারে এই বিষয়ে একটা বিশদ ভিডিও এর পরের ভিডিওতে আপলোড করব। আমি অনুরোধ করব আপনারা সেই ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝবেন আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলন ছিল এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভারত কিন্তু সেদিনও সেই কোটা আন্দোলনের বিপক্ষে কথা বলেনি, কারণ সেটা আসলে সরকারের বিরুদ্ধে ইন্টারনাল এক আন্দোলন ছিল। ফলে ইন্টারনাল ইস্যু কোনটা আর এক্সটার্নাল ইস্যু কোনটা সেটা বাংলাদেশকে বুঝতে হবে। বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশের ইন্টারনাল টপিক হতে পারে না। বঙ্গবন্ধুর ভাষণকে কিন্তু জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু 1971 সালে যখন মুক্তিযুদ্ধ লড়াই করেছিলেন তখন ভারতীয় সেনাবাহিনী তাকে সমর্থন করেন এবং ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এক যৌথ বাহিনী গঠন করা হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে সে সময় বাংলাদেশ এবং ভারত একত্রে লড়াই করেছে। 1971 সালের যে যুদ্ধ সেটা কোনোদিনই ভারতবর্ষের ইন্টারনাল টপিকও নয়, বাংলাদেশেরও ইন্টারনাল টপিক নয়, সেটা একটা আন্তর্জাতিক টপিক। এবং যে টপিক দুই দেশকে কার্যত দুভাগে ভাগ করে দিয়ে
নতুন একটা দেশের উদয় এই বিশ্ব মানচিত্রে তৈরি করে, এবং সেই উদয়ের পিছনে যিনি সর্বাধিনায়ক, যিনি নায়ক হিসাবে গোটা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে, তিনি কখনো একটা দেশের ইন্টারনাল টপিক হতে পারে না। এবং যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে কোন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রে, যেভাবে বাড়ি বুলডোজার দিয়ে পুড়িয়ে দিয়ে কার্যত শেষ করে দিয়ে ইতিহাসকে বিলীন করে দেওয়ার চেষ্টা হয়েছে, তা বাংলাদেশের ইন্টারনাল টপিকটি কিভাবে হয় তা বাংলাদেশ সরকারকে কিন্তু কোনো না কোনো সময় বলতেই হবে। ফলে বঙ্গবন্ধুর সেই মুক্তিযুদ্ধ ভারতেরও কিন্তু ইন্টারনাল টপিক বা এক্সটার্নাল টপিক নয়, ভারতের ঐতিহাসিক একটা অংশ। ইতিহাসকে অগ্রাহ্য করলে এই বিষয়গুলোকে এইভাবে আপনারা ক্লাসিফিকেশন করতে পারবেন যে এটা ইন্টারনাল টপিক, এটা এক্সটার্নাল টপিক, কিন্তু আলটিমেটলি যদি ইতিহাসকে প্রশ্রয় দেন তাহলে দেখবেন বঙ্গবন্ধু নিয়ে কথা বলার অধিকার পৃথিবীর সব দেশের আছে, কারণ বঙ্গবন্ধু ছিলেন আন্তর্জাতিক এক নেতা। ছোটবেলা থেকে আমরাও বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পড়েছি, আমরা তো বলিনি কোনোদিন বঙ্গবন্ধু বাংলাদেশের ইন্টারনাল টপিক। যে দেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সে দেশ তো ভারতবাসীরও, সেই দেশকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতবাসীও তো গর্ব অনুভব করবে। আজকে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, একের পর এক কবি বাংলাদেশ থেকে উত্থান হয়েছে, যাদের যাদের বাংলাদেশে জন্ম, সেই মানে বর্তমান বাংলাদেশে জন্ম, তারা তো ভারতেরও অংশ। তাহলে কিভাবে বঙ্গবন্ধুকে এই রকম ইন্টারনাল টপিক হিসাবে বাংলাদেশ সরকার কাউকে চিহ্নিত করলো আমি সত্যিই জানি না। 1975 সালে কি হয়েছিল মনে আছে? 1975 সালে যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা আততায়ীর গুলিতে কার্যত মৃত্যুবরণ করেন, তখন শেখ হাসিনাকে কিন্তু জায়গা দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পরিবার। ইন্দিরা গান্ধী সরকার শেখ হাসিনাকে দিনের পর দিন ভারতবর্ষে কিন্তু স্থান দিয়েছিলেন। ফলে আমার তো মনে হয় শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক তা এক কথায় নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে। ফলে শেখ হাসিনাও কখনোই বাংলাদেশের ইন্টারনাল টপিক হতে পারে না। এবং বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ভারতবর্ষে আছেন, সেখানে শেখ হাসিনার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে আর ভারতবর্ষ কোনো স্টেটমেন্ট দেবে না, সেই যুক্তিও কিন্তু এক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে খাটে না। দেখুন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু কমেন্ট করে যাচ্ছেন। ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু কমেন্ট করে যাচ্ছে। অথচ দুই দেশের মধ্যে যুদ্ধ, তৃতীয় একটা দেশ কমেন্ট করছে, তাহলে বুঝতে হবে আপনাকে সেই পার্টিকুলার ঘটনার আন্তর্জাতিক পরিসর এবং পরিধি ঠিক কতটা। বাংলাদেশের বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের কার্যত অ্যারেস্ট করা হচ্ছে, স্মৃতিসৌধগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তা কখনোই বাংলাদেশের ইন্টারনাল ইস্যু হতে পারে না। কারণ ওই স্মৃতিগুলো গড়েই উঠেছিল কোনো না কোনো সময় ভারত ওই মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারকে সাহায্য করেছিল বলে। তাই বাংলাদেশের কাছে যেটা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, তা কিন্তু দিনের শেষে ভারতের গৌরব গাথার একটা ইতিহাস। ভারতীয় সেনাবাহিনী দিনের পর দিন 1971 যখন হানাদারি শক্তি পাকিস্তান বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছিল, তার ছবি কিন্তু পিছনে টানিয়ে রেখেছিল, এবং দিনের পর দিন ওই মুহূর্তটাকে ভারতীয়রা আজও কিন্তু উদযাপন করে। ফলে যে ঘটনা নিয়ে আমেরিকা মুখ খোলে, যে ঘটনা নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত আন্দোলিত হয়ে যায়, যে ঘটনা সুইডেন, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ চর্চার আওতায় নিয়ে আসে, সেই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলা সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনো একটা দেশের ইন্টারনাল ইস্যু হতে পারে না। আর এতই যদি ভারত বিরোধিতা করার আপনাদের শখ থাকে, তাহলে আপনারা কেন মানুষকে প্রকাশ্যে বলছেন না যে ভারত থেকে যে চাল, ডাল, গম আমরা আমদানি করছি তা তোমরা কিনো না? আপনারা কেন ভারতবর্ষ থেকে দিনের পর দিন পণ্যদ্রব্য নিচ্ছেন আর ক্রমাগত ভারত বিরোধিতা করে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন? কিসের স্ট্যান্ড পয়েন্ট এটা? মানে এই দ্বিচারিতা, এই দ্বৈত সত্তা দিয়ে কি একটা সরকার সত্যি চলতে পারে? একটা সরকারের পররাষ্ট্র নীতি হবে দৃঢ়, একটা সরকারের পররাষ্ট্র নীতি হবে একমুখী। আপনারা কালকে বলছেন চীনের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ওখানে যাওয়ার জন্য আপনারা ব্যবস্থা করবেন, এদিকে ভারতেরকে বিরোধিতা করে একটি প্রেস কনফারেন্স করে দিচ্ছেন, অন্যদিকে আবার ভারত থেকে চাল, ডাল, ডিম, দুধ, যত রকম সামগ্রী নেওয়া দরকার তত রকম সামগ্রী আমদানি করে যাচ্ছেন। ফলে দিনের পর দিন যে দ্বিচারিতার উদাহরণ আপনারা আন্তর্জাতিক স্তরে দেখাচ্ছেন, সেটাই কিন্তু আসলে
সবচেয়ে ভয়ঙ্কর একটা প্রবণতা বলে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়। আর যেভাবে বর্ডারকে কেন্দ্র করে ভারতের বিএসএফ এবং বিজেপি প্রতিনিয়ত বাকযুদ্ধে জড়াচ্ছে, তা সেক্ষেত্রে বলাই চলে বাংলাদেশ ইস্যু কোনো ক্ষেত্রেই আর ইন্টারনাল ইস্যু কিন্তু নয়, আর বঙ্গবন্ধু তো নয়। ফলে যে স্টেটমেন্ট দিচ্ছেন সেই স্টেটমেন্টের পাল্টা স্টেটমেন্টও ভারতবর্ষ নিঃসন্দেহে দেবে, এবং সে বিষয়ে আমি একটা আপডেটেড ভিডিও পরবর্তীকালে নিঃসন্দেহে বানাবো। কিন্তু আপনারা কি মনে করেন, বঙ্গবন্ধুর বাড়ি এইভাবে গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের এই 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 ধরনের প্রেস স্টেটমেন্টকে কি আপনারা সমর্থন করেন? কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।